ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো একের আয়তে বলেছে গীতগোবিন্দম কাব্যের রচয়িতা জয়দেব, 2 বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল, 3 মাওয়ালিরা ছিল পদাতিক সৈন্য, 4 হুমায়ুননামা রচয়িতা হলেন গুলবদন বেগম, 5 পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে, 6 বাজারদর নিয়ন্ত্রণ করেন আলাউদ্দিন খলজি, সাথে আছে সুফিরা গুরুকে মনে করত পীর, 8 কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? তুলুক বংশ, 9 বেকার সমস্যার সমাধানের জন্য একটি দপ্তর খোলেন ফিরোজ শাহ তুগলক, 10 পৌরসভার প্রধানকে পৌরপ্রধান বলা হয়। 2 আছে শূন্যস্থান। আয়তে বলেছে দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমি দানের ব্যবস্থাকে বলা হয় ব্রহ্মদেয়। 2 হচ্ছে শেরশাহ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন। 3 শিবাজির 8 জন মন্ত্রীকে অষ্টপ্রধান বলা হতো। 4 তানসেন ছিলেন একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী। 5 ভারতীয় সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান। 3 আছে স্তম্ভ মেলানো। আয়তে হবে শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসু, 2 তাজমহল হবে শাহজাহান, 3 বীরবল হবে নবরত্ন সভা, 4 আবুল ফজল হবে ঐতিহাসিক, আর 5 ব্লক হবে গ্রাম নিয়ে গঠিত। 4 আছে কোনটি ভুল লিখতে হবে, 2 দিয়েছে ঠিক ভুল বলতে হবে। 1 বলেছে শিখদের দশম গুরুর নাম গুরু গোবিন্দ সিংহ, ঠিক। 2 আদিনা মসজিদ তৈরি করেছিলেন সিকান্দার শাহ, তো শাহটা নেই বলে সিকান্দার শুধু বলা আছে বলে এটা আমি ভুল বললাম। সিকান্দার শাহ বললে ঠিক ছিল, এবার যেহেতু শুধু সিকান্দার বলেছে তাই জন্য এটা ভুল বললাম। 3 বিজয়নগরের রাজধানীর নাম হাম্পি, ঠিক। 4 পানিপথের প্রথম যুদ্ধে বাবর রুমি কৌশল ব্যবহার করেছিলেন, ঠিক। 5 ভারতের কোনো লিখিত সংবিধান নেই, ভুল। 5 বেমানান খুঁজে বার করতে বলেছে, 1 হবে পাঞ্জাব, 2 হবে অশ্বঘোষ, 3 হবে আগ্রা, কারণ বাকি 3টে হচ্ছে দক্ষিণ ভারতে, আগ্রা উত্তর ভারতে। 4 হবে ইবন বতুতা পর্যটক ছিলেন, আর 5 হবে মহাদেশ। 6 আসি, 6 গুলো 1 নম্বরে। 6 আয়তে বলেছে মনসবদার কথার অর্থ কি? পদমর্যাদা। মনসবদার কথার অর্থ হলো পদমর্যাদা। এবারে 2 বলেছে খলিফা কাদের বলা হয়? লিখবে ইসলামীয় জগতের প্রধান শাসক ছিলেন খলিফা, তাহলে ইসলামীয় জগতের প্রধান শাসককে খলিফা বলা হয়। 2 বলেছে 3 বলেছে চর্যাপদ কে আবিষ্কার করেন? আচার্য হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন। এই যে আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন, তাহলে আচার্য হরপ্রসাদ শাস্ত্রী। 4 দিয়েছে দাস বংশের প্রতিষ্ঠাতার নাম কি? এই যে এক নজরে দিল্লির সুলতান মামেলুক বা দাস, এই যে কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক, তার মানে হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক। 5 বলেছে অতীশ দীপঙ্কর কে ছিলেন? এটা আছে বইয়ের 39 পাতায়। লিখবে বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, তাহলে বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং শ্রেষ্ঠ পণ্ডিত। 6 দিয়েছে সুফিবাদ বলতে কি বোঝো? আচ্ছা, সুফিবাদ বলতে কি বোঝো এভাবে 1 নম্বরে বলে আর খুব শর্টে লেখা যাবে না, তো এখান থেকে এইটুখানি লিখবে। এই যে সুফিবাদ বলা হয় পর্যন্ত লিখবে যে মধ্যযুগে এক শ্রেণীর মুসলমান প্রচলিত ধর্মীয় নিয়মের বাইরে সহজ সরলভাবে আল্লাহর আরাধনার কথা প্রচার করেন, এই মতবাদকে সুফিবাদ বলা হয়। 7 দিয়েছে চারমিনার ভারতের কোন শহরে অবস্থিত? হায়দ্রাবাদ, এটা আছে বইয়ের 135 পাতায়। এই যে কুতুবশাহী আমলের হায়দ্রাবাদের চারমিনার, তাহলে চারমিনার হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত। 7 দিয়েছে দেবী মনসাকে রচিত কাব্যের নাম লেখো, এটা আছে 150 পাতায়। এই যে দেবী মনসাকে ঘিরে লেখা হয়েছিল মনসা মঙ্গল, তাহলে দেবী মনসাকে ঘিরে লেখা হয়েছিল মনসা মঙ্গল। 9 বলেছে সিজদা বলতে কি বোঝো? এটা আছে বইয়ের 47 পাতায়। এই যে সিজদা হচ্ছে অর্থ হলো সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা, সিজদার অর্থ হচ্ছে সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা। 10 বলেছে ভারতের সংবিধানের জনককে, এটা আছে বইয়ের 168 পাতায়, ডক্টর বি.আর. আম্বেদকর। 11 বলেছে কে তামার নোট প্রচলন করেন? মোহাম্মদ বিন তুগলক। এই যে মূল্যবান ধাতু সোনা রূপার ঘাটতি মেটাতে তামার নোট মানে ওই তামার মুদ্রা চালু করেন সুলতান মোহাম্মদ বিন তুগলক। এই যে মোহাম্মদ বিন তুগলক। এবারে 7 আসি, 7 গুলো হচ্ছে 2 নম্বরের। 7 আয়তে বলেছে জিজিয়া কর বলতে কি বোঝো?
আচ্ছা, জিজিয়া কর বলতে কি বোঝো? 2 নাম্বার বলেছে। তো এইখান থেকে শুধু এতটা বলে দেবে যে মুসলমান শাসকরা অমুসলমান প্রজাদের কাছ থেকে জিজিয়া নামে এক বিশেষ ধরনের কর আদায় করতো। এটা ছিল মাথাপিছু এক ধরনের কর। এর বিনিময়ে মুসলমান শাসকরা অমুসলমান প্রজাদের জীবন, নিজের ধর্ম পালন এবং সম্পত্তি সুরক্ষা প্রদান করতেন। এরপরে দুয়ে দিয়েছে কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল। লিখবে কবে হচ্ছে 1665 খ্রিস্টাব্দে হয়েছিল। শিবাজি এবং ঔরঙ্গজেবের সেনাপতি রাজা জয়সিংহের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল 1665 খ্রিস্টাব্দে। শিবাজি আর ঔরঙ্গজেবের সেনাপতি রাজা জয়সিংহের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল। তিনেতে দিয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো। এইটা লিখবে যে স্বতন্ত্রীকরণ মানে আলাদা করা। গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগকে আলাদা করা হয়। গণতন্ত্রে যাতে কোনোভাবে সুবিচারের পথ বন্ধ না হয় তার জন্য ক্ষমতার কেন্দ্রগুলি আলাদা করাকে ক্ষমতার স্বতন্ত্রীকরণ বলা হয়। এই কথা প্রথম বলেছিলেন ফরাসি দার্শনিক মন্তেস্কু। আটের আয়তে দিয়েছে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল। এই উত্তরটা লিখবে যে দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর হয় 1210 খ্রিস্টাব্দে। তারপরে তার জামাই ইলতুৎমিশ দিল্লির সুলতান হন। সিংহাসনে আরোহণের পর ইলতুৎমিশ প্রধান 3টি সমস্যার সম্মুখীন হন। তার 3টি সমস্যা হচ্ছে: এক, বিদ্রোহ। তার আমলে সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্রোহ শুরু হয়েছিল, কিভাবে সেই বিদ্রোহ দমন করা যাবে। 2 হচ্ছে মঙ্গল আক্রমণ। মঙ্গলবীর চেঙ্গিস খান তার সাম্রাজ্যের সীমান্তে উপস্থিত হয়েছিলেন, কিভাবে মঙ্গল শক্তির মোকাবিলা করা যাবে। 3, উত্তরাধিকার বিরোধ। দিল্লি সুলতানিতে তখন নির্দিষ্ট উত্তরাধিকারের নিয়ম চালু হয়নি, কিভাবে একটি রাজবংশ তৈরি করে উত্তরাধিকার সমস্যার সমাধান করা যাবে। কুতুবউদ্দিন আইবকের জামাই ইলতুৎমিশ সুলতান হওয়ার পর খলিফার অনুমোদন পেয়েছিলেন। 2 দিয়েছে দ্বীন-ই ইলাহি বলতে কি বোঝো। এই উত্তরটা লিখবে যে সুলহি কুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা, সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দ্বীন-ই ইলাহি নামে পরিচিত। মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ ছিল বিভিন্ন গোষ্ঠীর মানুষের সহযোগিতা একটি যথার্থ ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা। মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবরের আদর্শ ছিল: 1, বাদশাহ ঈশ্বরের ইচ্ছায় দেশ শাসন করবেন। 2, প্রজাদের সঙ্গে পিতৃসুলভ আচরণ করবেন এবং তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করবেন না। 3 বলেছে সরকারের কয়টি বিভাগ এবং এই বিভাগগুলি কোনটি কি কাজ করে। লিখবে ভারত সরকারের কাজকর্ম চালানোর জন্য 3টি বিভাগ: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। কাজ হচ্ছে: আইন বিভাগের কাজ হলো দেশ পরিচালনার জন্য আইন তৈরি করা। শাসন বিভাগের কাজ হলো আইন মেনে দেশের শাসন পরিচালনা করা। বিচার বিভাগের কাজ হলো আইন মেনে দেশ শাসন হচ্ছে কিনা সেদিকে নজর রাখা, কেউ আইন ভাঙলে তার ব্যবস্থা নেয়া। 4 বলেছে ক্যালিগ্রাফি আর মিনিয়েচার বলতে কি বোঝো। ক্যালিগ্রাফি লিখবে মধ্যযুগে ভারতে যখন ছাপাখানার প্রচলন হয়নি তখন বইপত্র, সরকারি সমস্ত দলিলপত্র হাতে লেখা হতো। সেকালে সুন্দর হাতে লেখার শিল্পের খুব চর্চা হতো। একে ইংরেজিতে ক্যালিগ্রাফি আর বাংলায় হস্তলিপিবিদ্যা বা হস্তলিপি শিল্প বলা হয়। মিনিয়েচার শব্দটি ইংরেজি শব্দ, একে বাংলায় অনুচিত্র বলা যেতে পারে। মধ্যযুগে বইয়ের পাতা ছবি দিয়ে সাজানো হতো। আকার ও আয়তন এই ছোট বইগুলিকে মিনিয়েচার বলা হতো। 5 দিয়েছে শিবাজি কিভাবে মারাঠা জাতিকে জোটবদ্ধ করতে সফল হয়েছিল। এইখান থেকে এতটা লিখবে যে শিবাজির নেতৃত্বে মারাঠাদের উত্থান ছিল কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে একটি বড়সড় প্রতিরোধ আন্দোলন। শিবাজি একটি সুপরিকল্পিত এবং স্বাধীন শাসন ব্যবস্থার সূচনা করেন। রায়গড়ে তার অভিষেক হয় 1674 খ্রিস্টাব্দে, অর্থাৎ অন্যান্য মারাঠা সর্দারদের থেকে তিনি যে আলাদা সেটাই প্রমাণিত হলো। তার 8 জন মন্ত্রীকে বলা হতো অষ্টপ্রধান। এদের মধ্যে প্রধান ছিলেন পেশোয়া। মারাঠারা নিজেদের রাজ্যকে বলতো স্বরাজ্য। স্বরাজ্যের বাইরে মারাঠা সেনারা আশেপাশের মুঘল এলাকাগুলি আক্রমণ করে সেখান থেকে কর আদায় করত। যেসব সৈনিক মারাঠা রাজ্যে স্থায়ীভাবে চাকরি করত তাদের বলা হতো বর্গী। শিবাজির নেতৃত্বে মারাঠাদের জাতীয় চেতনা জেগে ওঠে। 9 আয়তে দিয়েছে পাল এবং সেন আমলে ধনসম্পদ এবং অর্থনীতির পরিচয় দাও। তো এটা আমি রায়মার্টিন বইতে এইভাবে পাইনি, শুধু অর্থনীতিটা পেয়েছি, ধনসম্পদের পরিচয় কিছু সেইভাবে পাইনি। তো এটা সাঁতরাতে প্রশ্নটা ধরে উত্তরটা ছিল বলে আমি সাঁতরা থেকে দিচ্ছি। তো তোমরা স্ক্রিনশট তুলে উত্তরটা লিখে নেবে যে পাল ও সেন যুগে বাংলা ধনসম্পদ এবং
অর্থনীতির পরিচয় উল্লেখ করো। পাল ও সেন যুগে বাংলার ধনসম্পদ ও অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি, শিল্প আর বাণিজ্য। কৃষি। পাল সেন যুগে বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি। দেশের অধিকাংশ মানুষ কৃষিকাজে লিপ্ত ছিলেন। প্রধান ফসলগুলি ছিল ধান, সর্ষে, আম, কলা, কাঁঠাল, নারকেল প্রভৃতি নানা প্রকার ফল। কার্পাস, তুলো, পান, সুপারি, এলাচ ইত্যাদিও প্রচুর উৎপাদন হতো। বাঁশ ও কাঠ সেকালের অন্যতম সম্পদ ছিল। ভূমিদান। পাল ও সেন যুগে ধর্ম প্রতিষ্ঠান এবং ব্রাহ্মণদের নিষ্কর ভূমিদানের বা অগ্রাহার রীতি প্রচলিত ছিল। জমির প্রাপক কেবল রাজস্ব ভোগের অধিকারী ছিলেন। জমির মালিকানা ছিল রাজা বা রাষ্ট্রের হাতে। রাজস্ব নীতি। রাজা কৃষকদের উৎপাদনের 1/6 কর হিসাবে নিতেন। এছাড়া রাজার ভোগের জন্য ফল, ফুল, কাঠ দিতে হতো। গ্রামের জন্য গ্রামবাসীকে একটা মিলিত কর দিতে হতো। হাট বাজার, খেয়াঘাট ব্যবহারের জন্য কর দিতে হতো। বণিকেরা ব্যবসার জন্য কর দিতেন। শিল্প। শিল্পদ্রব্যের মধ্যে প্রধান ছিল কার্পাস বস্ত্র। বাংলার সূক্ষ্ম আর মসৃণ সুতির কাপড়ের খ্যাতি দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল। কাঠ ও ধাতু দৈনন্দিন ব্যবহারের জিনিস তৈরি হতো। ঘর, মন্দির, গরুর গাড়ি, নৌকা তৈরিতে কাঠের ব্যাপক ব্যবহার ছিল। ধাতু দিয়ে ছুরি, কাটারি, বটি ইত্যাদি তৈরি করা হতো। বাণিজ্য। পাল সেন যুগে বাণিজ্যের গুরুত্ব খুবই কমে যায়। আবার বণিকদের আগমনের ফলে সমুদ্র বাণিজ্যে ভারতীয় নাবিকরা পিছু হটতে বাধ্য হন। বাণিজ্য হ্রাসের ফলে মুদ্রা ব্যবস্থাতেও অবনতি ঘটে। সোনার উপর মুদ্রার ব্যবহার খুব কমে যায়। কুড়ি দিয়ে কেনাবেচা চলত। দুইতে বলেছে 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাবরের নেতৃত্বে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে লেখো। ভূমিকা হচ্ছে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবরের মা কুতলুক নিগার খাতুন ছিলেন মোগল বীর চেঙ্গিস খানের বংশধর। বাবর সম্পর্কে আমরা জানতে পারি তার লেখা আত্মজীবনী তুজুকি বাবরি বা বাবরনামা গ্রন্থ থেকে। পূর্ব পরিচয়। বাবর 1483 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পিতা ওমর শেখ মির্জার মৃত্যুর পর বাবর মাত্র 12 বছর বয়সে 1494 খ্রিস্টাব্দে ফারগানা রাজ্যের সিংহাসনে বসেন। তিনি 1504 খ্রিস্টাব্দে কাবুল দখল করেন। কাবুল জয়ের পর তিনি ভারতের দিকে দৃষ্টি দেন। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা। পানিপথের প্রথম যুদ্ধ। 1526 খ্রিস্টাব্দে দিল্লির লোদি বংশের সুলতান ইব্রাহিম লোদি ও বাবরের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়। এই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত এবং নিহত হন এবং বাবর দিল্লি দখল করেন। এই যুদ্ধে জয়লাভের ফলে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত তৈরি হয়। খানুয়ার যুদ্ধ। দিল্লি দখলের পর 1527 খ্রিস্টাব্দে মেবারের রানা সংগ্রাম সিংহের সঙ্গে বাবরের খানুয়ারের যুদ্ধ হয়। যুদ্ধের আগে বাবর এই যুদ্ধকে ধর্মযুদ্ধ আর সেনাদের ধর্মযোদ্ধা বা গাজী বলে তাদের জোটবদ্ধ করেছিলেন। এই যুদ্ধে বাবর জয়লাভ করেন। চান্দেরি দুর্গ জয়। বাবর 1528 খ্রিস্টাব্দে মালবরাজ মেদিনী রায়কে পরাজিত করে গোয়ালিয়রের চান্দেরি দুর্গ দখল করেন। ঘরঘরার যুদ্ধ। বাবরের অগ্রগতি রোধ করার জন্য পূর্ব ভারতের শাসকরা সচেষ্ট হন। বাংলার নসরত শাহ, জৌনপুরের শাসনকর্তা মাহমুদ লোদি, বিহারের শের খান মিলিত হয়ে এক শক্তি জোট গঠন করেন। তাদের সঙ্গে বাবরের গঙ্গা এবং ঘরঘরা নদীর মিলনস্থলে 1529 খ্রিস্টাব্দে যে যুদ্ধ হয় তা ঘরঘরা যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধেও বাবর জয়লাভ করেন। এর ফলে ভারতের বিস্তৃত অঞ্চলে মুঘল সাম্রাজ্য সুপ্রতিষ্ঠিত হয়। উপসংহার। 1530 খ্রিস্টাব্দে 47 বছর বয়সে বাবরের মৃত্যু হয়। বাবর মাত্র 4 বছর ভারতে রাজত্ব করেন। এই 4 বছরের বেশিরভাগ সময় তিনি যুদ্ধে লিপ্ত ছিলেন আর মুঘল সাম্রাজ্যের ভিত্তিকে সুদৃঢ় করেছিলেন। তিনেতে দিয়েছে শের শাহের শাসন ব্যবস্থা সম্বন্ধে যা জানো সংক্ষেপে যা জানো আলোচনা করো। তো ভূমিকা লিখবে যে সম্রাট শেরশাহ ছিলেন বিজেতা হিসাবে শ্রেষ্ঠ আর শাসক হিসাবে শ্রেষ্ঠতম। দিল্লি শাসক হিসাবে তিনি মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই শাসন ব্যবস্থার সর্বত্র তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তার শাসন ব্যবস্থার মধ্যে অনেক মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায়। ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শেরশাহ অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি পাট্টার কবুলিয়ত ব্যবস্থা চালু করেন। পাট্টা। শেরশাহ কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, তাকে কত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হতো। কবুলিয়াত। পাট্টাপ্রাপ্ত কৃষকরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিত তাকে কবুলিয়ত বলা হতো। বিচার সংস্কার। শেরশাহ পক্ষপাতহীন এবং কঠোর বিচার ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি তার সাম্রাজ্যের মধ্যে একই ধরনের আইন ও দণ্ডবিধি প্রবর্তন করেন। সম্রাট স্বয়ং প্রতি বুধবার আপিল মামলার বিচার করতেন। অপরাধীকে শাস্তি স্বরূপ বেত্রাঘাত, অঙ্গচ্ছেদ এমনকি প্রাণদণ্ড দেয়া হতো। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ আর প্রশস্ত রাজপথ নির্মাণ শেরশাহের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তিনি পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত 1400 মাইল দীর্ঘ পথ নির্মাণ করেন, যা সড়ক-ই আজম বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড নামে পরিচিত।
তিনি আগ্রা থেকে বুরহানপুর এবং আগ্রা থেকে যোধপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। তিনি পথিক আর বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা নির্মাণ করেছিলেন। তিনি প্রথম ঘোড়ার পিঠে ডাক আদান প্রদানের ব্যবস্থা করেন। ধর্মনীতি শেরশাহ ছিলেন সুন্নি মুসলমান। তিনি ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করে শাসন পরিচালনা করতেন। ব্রহ্মজিৎ গৌড় তার প্রধান সেনাপতি ছিলেন। তার উদারনীতির জন্য তিনি ভারতে জাতীয় সম্রাটের মর্যাদা লাভ করেছেন। উপসংহার হচ্ছে, মধ্যযুগে মাত্র 5 বছর রাজত্ব করে শেরশাহ উন্নত শাসন কাঠামো রচনা করেন। এই প্রসঙ্গে ঐতিহাসিক স্মিথ বলেছেন যে শাহ যদি আরো কয়েক বছর জীবিত থাকতেন তাহলে ভারতের ইতিহাসে হয়তো মহান মুঘলদের আবির্ভাব সম্ভব হতো না। চারেতে বলেছে ভক্তিবাদের মূল কথা কি, এটার জন্য আছে 2 নম্বর। আর ভক্তিবাদ আন্দোলনে চৈতন্যদেবের ভূমিকা। আচ্ছা, ভক্তিবাদের মূল কথা কি আর ভক্তিবাদের বৈশিষ্ট্য হচ্ছে একই। তো লিখবে যে ভক্তিবাদের মূল কথা হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের রহস্যময় বা অতীন্দ্রিয় মিলন। ভক্তি হচ্ছে ঈশ্বর লাভের একমাত্র উপায়। আচ্ছা, ভক্তিবাদের বৈশিষ্ট্য অতটা লেখার দরকার নেই, এইখান থেকে লিখবে যে ভক্তিবাদের মূলে ছিল ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা ভক্তি। এই ভক্তি দুটি বৈশিষ্ট্য ছিল, একটা হলো ভগবানের কাছে পুরোপুরি আত্মসমর্পণ, অন্যটি হলো ঈশ্বর লাভের জন্য জ্ঞান বা যোগ ছেড়ে ভক্তের ভক্তিকে প্রাধান্য দেয়া। এই পর্যন্ত এখান থেকে লিখবে ভক্তিবাদের মূল কথা। আর তারপরে দিয়েছে ভক্তিবাদী আন্দোলনে চৈতন্যদেবের যেটা ভূমিকা সেটা এই উত্তরটা লিখবে। মধ্যযুগের ভক্তিবাদী আন্দোলনের অন্যতম পুরোধা পুরুষ ছিলেন শ্রী চৈতন্যদেব। তিনি তার অনুগামীদের কাছে ভগবান বিষ্ণুর অবতার রূপে পূজিত হন। তার প্রচারিত ধর্মমত গৌড়ীয় বৈষ্ণব ধর্ম নামে সুবিদিত। তারপরে এখানে চলে আসবে যে খ্রিস্টীয় 16 শতকে শ্রী চৈতন্য এবং তার সঙ্গীদের চেষ্টায় বাংলায় ভক্তি আন্দোলনের প্রচার আর প্রসার জোরদার হয়। শ্রী চৈতন্যদেবের বৈষ্ণব ভক্তি প্রচার আর প্রসারের পরিকল্পিত কাঠামো লক্ষ্য করা যায়। এক হচ্ছে শ্রী চৈতন্যের নেতৃত্বে যে বৈষ্ণব গোষ্ঠী সংগঠিত হয়েছিল তাতে কোনো জাত বিচার ছিল না। 2, তিনি ঘরে ঘরে নামগান আর বিশাল শোভাযাত্রা করে নগর সংকীর্তনের ব্যবস্থা করেন। 3, চৈতন্যদেব নিজে ব্রাহ্মণ হলেও তথাকথিত নিচু জাতির মানুষের সঙ্গেও ব্যক্তিগত যোগাযোগ গড়ে তুলেছিলেন। 4, শ্রী চৈতন্য প্রচলিত কোনো লোকধর্মের বিরোধিতা করেননি। 5, শ্রী চৈতন্য সাধারণ মানুষের স্বার্থে প্রভাবশালী জগাই মাধাইয়ের এবং অত্যাচারী মুসলমান শাসকের বিরোধিতা করেন। 6, তিনি জনগণের মধ্যে প্রচলিত মুখের ভাষা বাংলাতেই ভক্তিবাদ প্রচার করেন। আর 7, শ্রী চৈতন্য বৈষ্ণবীয় নাটক মঞ্চস্থ করে এবং নিজে অভিনয় করে ভক্তি ধর্মের কথা প্রচার করেন। 9 5 নম্বর প্রশ্ন বলেছে ভারতকে কেন গণতান্ত্রিক আর যুক্তরাষ্ট্রীয় বলা হয় আর দেশ পরিচালনার সংবিধানের ভূমিকা আলোচনা করো। এই উত্তরটা লিখবে যে ভারতকে গণতান্ত্রিক যুক্তরাষ্ট্র বলা হয় কারণ হচ্ছে গণতান্ত্রিক হচ্ছে যে শাসন ব্যবস্থায় জনগণ নিজেদের মধ্যে থেকে শাসক বেছে শাসন পরিচালনায় অংশগ্রহণ করতে পারে তাকে গণতন্ত্র বলে। ভারত একটি গণতান্ত্রিক দেশ। ভারতে 18 বছর বা তার বেশি বয়সের নাগরিকগণ ভোট দিয়ে নিজেরাই শাসক নির্বাচন করতে পারে। আর যুক্তরাষ্ট্রে যে দেশের সংবিধান অনুসারে একটি কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করে শাসন পরিচালনা হয় তাকে যুক্তরাষ্ট্র বলে। ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আছে। ভারতে একটি কেন্দ্রীয় সরকার আছে এবং প্রতি রাজ্যে একটি করে রাজ্য সরকার আছে। আর সংবিধানের ভূমিকা হচ্ছে সরকার দেশ পরিচালনা করে। সরকার দেশের জনগণকে ভালো রাখার জন্য, দেশের শান্তি আর উন্নতির জন্য কাজ করে। তাই সরকারকে সংবিধান মেনেই সব কাজ করতে হয়। তাই বলা যায় যে দেশ পরিচালনায় সংবিধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এটা হচ্ছে রায়মার্টিন থেকে। ঠিক আছে, রায়মার্টিন এবং অন্য বইতে একই আছে, ঠিক আছে। রায়মার্টিনের এটা লিখলে রায়মার্টিন থেকে এটা লিখে দিলেই হবে।